প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, দীর্ঘদিন ধরে চাকরির বয়স সেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ তারা দাবি জানাচ্ছে এবং সেই দাবির প্রেক্ষাপটে নানাভাবে সেই দাবিটি সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে অবগত করা, নানা ধরনের কৌশল বা উপায় অবলম্বন করে সেটি তারা জানিয়েছেন। নানাভাবে সেটি আলাপ আলোচনা হয়েছে এবং আশ্বাসের জায়গা থেকে বিষয়টি এখনও পর্যন্ত যেটি বিশ্লেষকরা বলছেন, আশ্বাসের জায়গা থেকে একটা বিশ্বাসের প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিষয়টি আটকে আছে। কি অবস্থা দাঁড়াবে যে বয়স চাকরির যে বয়স ৩৫ হওয়া নিয়ে যে আন্দোলন কিংবা যে দাবি, সেটি অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে কি বাস্তবতা আছে সেটিও আমাদের যারা এই আন্দোলনের সাথে জড়িত, যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, তারা নানাভাবে সেটি যুক্তি তর্ক সাপেক্ষে সেটি তারা উপস্থাপন করেছেন। সেটি নিয়ে সরকারের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। তারা সেটি যাচাই বাছাই করবেন। সেই কমিটির যে কর্মকাণ্ডের অগ্রগতি, সমন্বয়কদের সাথে যে আলাপ আলোচনা, সেটি কতদূর গিয়ে ঠেকলো বা কী অবস্থায় আছে, সেই আলাপটিও আজকে আমরা করতে চাই। পাশাপাশি ৭ কলেজের শিক্ষার্থীদের যে পরিস্থিতি অথবা তারা দীর্ঘ সময় ধরে যে বাস্তবতার মধ্যে দিয়ে চলছে, সেই বাস্তবতা কিংবা যে প্রত্যাশা থেকে ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো, সেই দাবি অথবা চাহিদা কতটা পূরণ করতে পারলো, নাকি এখনও সেই পুরনো বাস্তবতার মধ্যেই ঘোরপাক খাচ্ছে বর্তমান পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়ের ক্ষেত্রে এই ৭ কলেজের শিক্ষার্থীরা যে দাবিগুলো রাখছে, বিশেষ করে অধিভুক্ত থেকে তারা মুক্তি চাচ্ছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবির কথাও তারা বলছে। এই সমস্ত বিষয়কে রেখে আজকে আলোচনাটি করতে চাই যে কেন এত বৈষম্য, এর সমাধানই বাকি। এ বিষয়ে আলোচনা করার জন্য সম্মানিত আলোচকরা আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। সর্বডানে আছেন ৭ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন মোহাম্মদ আব্দুর রহমান। তারপরে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইমন। এবং তারপরে আছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ শরীফুল ইসলাম শুভ। আমার ডান দিকে আছেন গবেষক, সাংবাদিক ও লেখক ডক্টর কাজল রশিদ শাহিন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু ৩৫-এর আলোচনাটা দিয়েই শুরু করতে চাই। শরীফুল ইসলাম শুভ, আপনার কাছে আসতে চাই। আপনারা সর্বশেষ যে দাবি দেওয়া জানালেন এবং তার প্রেক্ষাপটে গণমাধ্যমে যে আপনাদের মন্তব্যগুলো অথবা প্রতিক্রিয়াগুলো শুনলাম সরকারের একটি প্রতিনিধি পর্যায়ের সাথে আলোচনার সূত্র ধরে, এখন কি অবস্থায় আছে? ধন্যবাদ এশিয়ান টিভিকে অত্যন্ত সময় উপযোগী একটি টপিক সামনে তুলে আনার জন্য এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি আসলে স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। মূলত এটার উৎপত্তি হয় ২০১১ সালে, যখন চাকরিতে প্রবেশের বয়সসীমাটি না বাড়িয়ে যখন অবসরের বয়সসীমাটি ৫৭ থেকে ৫৯ বছর করা হয়, তখন থেকে শিক্ষার্থীদের মনে যে প্রশ্ন জাগলো যে যখন মানুষের গড়াই বৃদ্ধি পেয়েছে, মানুষের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, তাহলে অবসরের বয়সসীমাটি বৃদ্ধি করলো সরকার। কারণ অবসরে একটা বয়সসীমা বৃদ্ধি করলে একটা মানুষের যে সরকারি অর্থ ব্যয় হয়, সেটা কিন্তু প্রবেশের ক্ষেত্রে হয় না। তা আমাদের কত এই দেশ হবে শিক্ষার্থী বান্ধব, যেমন চাকরি উপযোগী একটা সেক্টর তারা তৈরি করবে, সেটা না করে বরঞ্চ অবসরের বয়স ২ বছর বৃদ্ধি করে শিক্ষার্থীদেরকে চাকরিতে প্রবেশের পথটা রুদ্ধ করে দিই। তেমন অবস্থায় আমরা রাজপথে তখন থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং সরকারকে আমাদের ৩৫ বাস্তবায়ন কেন দরকার, যৌক্তিকতা তথ্য উপাত্ত তুলে রাজপথে লড়াই সংগ্রাম করে হাঁটি হাঁটি পাপা করে এ পর্যন্ত এসেছি। এমন তো অবস্থায় আপনারা জানেন গত বছর যখন আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালাই, তখন আমাদের গত সরকার আমাদের বিষয়টিকে বারবার আশ্বস্ত করার পরেও দাবিটি বাস্তবায়ন করা হয়নি। এমনকি ২০১৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারেও ছিল এবং পাশাপাশি আপনারা জানেন শিক্ষামন্ত্রী একটা ডিও লেটারও দিয়েছিল শিক্ষার্থীদের এই যুক্তিগত বাস্তবতা তুলে ধরে। কিন্তু সরকারের ঘাওরামির কারণে শিক্ষার্থীদের কাছ থেকে তারা ডিটাচ হওয়ার কারণে, বিগত সরকারে ডিটাচ হওয়ার কারণে এই দাবিটার আলুর মুখ দেখেন। এমন তো অবস্থা দেখেন গত সরকার পতন হওয়ার যে কারণগুলো ছিল, অন্যতম কারণ হলো দেখে পিএইচসির একটা আস্থার জায়গা, সেই জায়গাটি কিন্তু প্রশ্নপত্র ফাঁতে আবেদ আলীর নাম চলে আসে, আবেদ আলী ক্যাডার। তাই এই যে ক্যাডার যখন চলে আসে, শিক্ষার্থীরা অনেক কষ্ট করে বাবা মার পকেট থেকে টাকা নিয়ে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে আমি একটা বিসিএস ক্যাডার হব, সেই জায়গা আস্থার জায়গাটা যখন মানুষের ভিতর থেকে চলে গেছে, পাশাপাশি হুট করে আপনারা দেখেন যে আমাদের হাইকোর্ট থেকে একটা অর্ডার, একটা রুলস জারি করে ফেলে যে ২০১৮ সালের পরিপত্রটিকে পুনর্বহাল করার জন্য।
এটা আরেকটা। আবার দেখা যায় চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করার লেগে বারবার সরকার আশ্বস্ত করার পরেও এটাকে কালক্ষেপণ করতেছে। ওভারঅল জনগোষ্ঠীর প্রতি একটা ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু 5 আগস্ট কিন্তু তারা দেখেছে। এটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে আসলে কোন কোন দেশে চাকরিতে প্রবেশের বয়স 35 আছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেই আলোচনাগুলো হচ্ছে, নিশ্চয়ই আপনারাও এই ধরনের প্রশ্নের মুখোমুখি হন, যদি একটু বলেন আমাদেরকে। আমি ওই জায়গাটাই আসতেছি, আমাকে একটু সময় দিতেই হবে, কারণ আমার অনেক দর্শক তাকিয়ে আছে আসলে কথাগুলো ইমার্জেন্সি এই মুহূর্তে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে যেখানে চাকরিতে প্রবেশের মিনিমাম বয়সীমাটা হলো 35, শুধু বাংলাদেশ এবং পাকিস্তানে প্রবেশের বয়সীমাটা 30 থাকার কারণে এই বাংলাদেশ এবং পাকিস্তানে বেকারত্বের হার সবচেয়ে বেশি। অথচ বলা হচ্ছে সরকারের ভয়টা এই জায়গায় যে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করলে বেকারত্ব বেড়ে যায়। এতে যে খাম খেলে একটা খারাপ যুক্তি বাংলার মাটিতে আছে, কোনো তথ্যপাত্য নাই। যদি তাই হতো, আমাদের প্রতিবেশী দেখে ইন্ডিয়াতে দেখি আপনার 32 থেকে 40 পর্যন্ত আছে রাজ্যভেদে। কারণ কি, আমরা চাই বয়সীমাটা কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত হয়ে যাক। মানুষকে কেন সার্টিফিকেটে বেড়া জালে তাকে আটকে রাখতে হবে? আমার মেধা আছে, আমি তো সেটা 40 বছর বয়সেও আমি সেটাকে অ্যাপ্লিকেশন করতে পারি, এমন না সিস্টেম নাই বাংলাদেশে। এই যে দেখেন বর্তমানে যে আমাদের ডক্টর ইউনূস স্যার, তার বয়স কত, দিব্যি চালাচ্ছে, সারা বাংলাদেশ চালাচ্ছে। তাহলে আমার একটা মন্ত্রণালয়ের জায়গা চালাতে কেন আমাকে বয়সের ফেমে জেলে আটকে রাখতে হবে? আমরা যেটা বলেছি যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য আমরা সারা বিশ্ব থেকে উদাহরণ টেনে আমরা কিন্তু সরকারকে ইতিমধ্যে দিয়েছি, এবং কি আমরা কিছু জরিপও আপনার সামনে তুলে ধরছি। পোর্টফোলিও সরকারের কাছে দিয়েছেন? হ্যাঁ, পোর্টফোলিও সরকার দিয়েছি। আমরা দিয়েছি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যুক্তিকতা এজন্যই তুলে ধরছি যে সারা বিশ্বে চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35, এবং কোনো কোনো দেশ বিশেষ করে কানাডা উন্মুক্ত রয়েছে, আমেরিকা 59 রয়েছে, এবং আমার এশিয়া মহাদেশে মিনিমাম 35 এবং সর্বোচ্চ 45 পর্যন্ত রয়েছে। এবং বাংলাদেশে 1991 সালে যখন চাকরিতে প্রবেশের বয়সীমাটি 27 ছিল, তখন মানুষের গড়াই ছিল 54 বছর। যখন 2024 সাল 34 বছর পরে এসেও কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি পায়নি, তখন কিন্তু 27 থেকে 30 করা হয়। শরীফুল ইসলাম শুভ, এই পর্যায়ে ছোট্ট একটি প্রশ্ন, যে সেই চাকরির এই প্রবেশের বয়সসীমা 32, 35, 32 হবে না 35 হবে, এটা তো নানা কেন্দ্রিক আলাপ আলোচনা তো আছেই। এরকম একটা আলাপ ঘুরপাক খাচ্ছে যে আসলে 35-এর এই জায়গাটি হলে যিনি 35 বছর বয়সে চাকরিতে প্রবেশ করবেন, পরবর্তীতে তার প্রমোশন কিংবা প্রশাসনিক কাঠামোর মধ্যে সমন্বয়, এই জায়গাটিতে জটিলতা হতে পারে বলে কেউ মন্তব্য করছেন, সেটাকে আপনারা কিভাবে যুক্ত করেন? এটা আমরা যেহেতু আমরা বলেছি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম আন্তর্জাতিক মান অনুযায়ী 35 এবং কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত বলেছি। সরকার কিন্তু বিষয়টা আমলে নিচ্ছে তাৎক্ষণিক, যে এটা সরকার এবার বয়সসীমা বাড়াইতেই হবে, কোনো উপায় নেই। কারণ এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্য নিরসন করার জন্য তারা আছে। আমরা এদের এই ছাত্র আন্দোলনের ম্যান্ডেট নিয়ে এই সরকার যেহেতু আছে, আমরা ছাত্রর আত্মবিশ্বাসী, এবং আমাদের যে সেনাবাহিনী প্রধান তিনিও বলেছেন ছাত্রদের সকল দাবি তিনি মেনে নেবেন। এমন তো অবস্থায় একটা কমিশন গঠন করা হয় 30 তারিখে। সেই কমিশন গঠন করার একটাই কারণ, সেটা হলো যে কোনো রকমের যারা অবসরের বয়সসীমা একটা স্ট্যান্ডার্ড রূপে নিয়ে আসার জন্য তারা কিন্তু নিরসভাবে আজকে কাজ সম্পন্ন করেছে। ইনশাআল্লাহ আগামীকাল হয়তোবা এই দাবিটি সুন্দর করে সুপারিশ আকারে যৌক্তিকভাবে রাষ্ট্রের কাছে অর্থাৎ ডক্টর ইউনূস স্যারের কাছে তারা পৌঁছাবেন, এবং সরকার এটিকে দ্রুত সময়ের ভিতরে আমলে নিয়ে যেন দাবিটি বাস্তবায়ন করে দেয়। সেই জন্য আমরা সেইটাই আমাদের প্রত্যাশা। শরীফুল ইসলাম শুভ, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আব্দুর রহমান, আপনার কাছে আসতে চাই। 7 কলেজের এই মুহূর্তে দাবি দেওয়া, আপনারা দুটি বিষয় বলছেন, আমি যতটুকু গণমাধ্যমে পেয়েছি, অধিভুক্ত থেকে আপনারা মুক্তি চান এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি। এখন প্রশ্ন হলো যে বাস্তবতার প্রেক্ষাপটে যে স্বপ্ন অথবা যে চাহিদাকে সামনে রেখে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো, সেই চাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার প্রেক্ষাপটে কতটুকু পূরণ হয়েছে, এবং এই নতুন দাবির যৌক্তিকতা বা বাস্তবতা কি? অসংখ্য ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। 7 কলেজ বেদনা বিপ্লবের স্ফুলিঙ্গ থেকে বাস্তবতা হচ্ছে 7 কলেজ ঢাকার এত বেশি ঐতিহ্যবাহী কলেজ, যেগুলোকে আসলে উচ্চশিক্ষায় কিছুটা অবদান ছিল বলেই 2017 সালের 16 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়েছিল স্বপ্ন দেখিয়ে। বাস্তব সত্য যেটি, সেই স্বপ্নটি কেমন ছিল? স্বপ্ন ছিল এমন যে বিশ্ববিদ্যালয় বলতে আমরা কি বুঝি আসলে, প্রথমত সেখানে জ্ঞানের চর্চা হয়, দ্বিতীয়ত উৎপত্তি। কিন্তু ধ্রুব সত্য হচ্ছে দীর্ঘ 7 বছরের ইতিহাসে এই 7 কলেজে জ্ঞানের চর্চাটি যে সঠিক পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশটি সত্যিকার অর্থেই নেই। সেটি একদিকে যেমন শিক্ষক সংকট, অপরদিকে ক্লাসরুম সংকট, ল্যাব সংকট থেকে শুরু করে উচ্চশিক্ষার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটি সেক্টরে আমরা জানি 32টি সমস্যা সেদিন আমরা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছিলাম। প্রত্যেকটি শুনলে বাংলাদেশের যে কোনো মানুষই আসলে এই বৈষম্যের রূপ কতটা নিচু হতে পারে, কতটা জঘন্য হতে পারে, ভয়াবহ হতে পারে, সেই বিষয়গুলো জানতে পারবে।
এখন কথা হচ্ছে যে আসলে 7 কলেজের বর্তমান প্রেক্ষাপটটা আসলে কি। দেখেন আমরা আসলে মানে আপনি বলছেন যে কোনো গুণগত পরিবর্তন হয়নি, ন্যূনতম পরিবর্তন যেটি বলে শিক্ষার্থীদের কাছে দৃশ্যমান এটি হয়নি গত 7 বছরের ইতিহাসে। বরং বারবার আশ্বাস দিয়ে রাজনৈতিক নেতৃত্ব যেমন আশ্বাস দেয় যে করে দেব, সমাধান হয়ে যাবে, এরকম আশ্বাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে 7 কলেজ সংশ্লিষ্ট প্রতিটি প্রশাসক তারা এই আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, সমাধানের মধ্যে আসলে আলটিমেটলি যায়নি। কোনো এই বর্তমান যে এক্সিস্টিং সিস্টেম চলছে, এই সিস্টেমে যত মানুষই যেভাবে বলুক না কেন, কখনোই আমরা বিশ্বাস করি পরিবর্তন সম্ভব না। কারণ ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, সেমিনার করেছি, তথ্যপত্র বিশ্লেষণ করেছি। এই উচ্চশিক্ষার যে ক্রাইটেরিয়াগুলো থাকে 7 কলেজে এই মুহূর্তে এই সিস্টেমে নেই। শিক্ষা মন্ত্রণালয় থেকে বের হতে হবে, ঠিক তখনই একটি আমূল পরিবর্তন এই ঢাকার প্রাণকেন্দ্রে 7 কলেজে মানুষ দেখতে পাবে। এটি একটু বলুন যে আব্দুর রহমান, সেটা হচ্ছে যে এই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো তখন শিক্ষার্থীরা যে এই প্রক্রিয়াকে মেনে নিল, সেই প্রক্রিয়াগুলো কেন মেনে নিল সেটি আপনার জানার সুযোগ হয়েছে কিনা, সেটি আপনাদের মধ্যে সেই পর্যালোচনা আছে কি? সত্য বলতে কি, মানে প্রত্যেকটি মানুষ যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে এখন যখন জিজ্ঞেস করা হয় যে আসলে ওই সময় কি শিক্ষার্থীরা মেনে নিয়েছিল কিনা, তখন তারা বলেন যে আসলে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। মূলত আসলে শিক্ষার্থীরা যে খুব সঠিকভাবে মেনে নিয়েছে এরকম ব্যাপারটি এরকম ছিল না। তখন কিন্তু দুইজন মানে উপাচার্যের, একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব আরিফিন সিদ্দিক মহোদয়, এই দুজনের হচ্ছে এক প্রকারের একপাক্ষিক সিদ্ধান্ত এবং সরকারের অনুশাসনের ফলে কিন্তু অধিভুক্ত হয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে সেই বিষয় নিয়ে একটু আবেগ ছিল যে হয়তো পরিবর্তন হবে, কিন্তু আলটিমেটলি ওই যে মানে জোর করে চাপিয়ে দেওয়ার ফলে আহামরি যা অনেক বেশি আনন্দিত ছিল এরকম না বিষয়টি। কারণ হচ্ছে তখনও কিন্তু আপনারা দেখেছেন যে কি পরিমাণ সমস্যা, 1.5 থেকে 2 বছর শিক্ষার্থীদের জীবন থেকে চলে গিয়েছে। ওই যে মূল্যবান সময়গুলো চলে যাওয়ার পরেও আবার বৈষম্য, এই বিষয়গুলো আসলে শিক্ষার্থীদের বিপ্লবী করে তুলেছে। এই যে কোনো মূল্যে রাষ্ট্রের কাছে আবেদন থাকবে, সেই যে কোনো মূল্যে আপনারা এখান থেকে মুক্তি চাই এবং সেই অনুযায়ী স্মারকলিপি পর্যন্ত শিক্ষা উপদেষ্টা মহোদয়, ঢাকা ইউনিভার্সিটি ভিসি মহোদয় এবং হচ্ছে আমাদের ইউজিসি চেয়ারম্যান মহোদয় পর্যন্ত দেওয়া হয়েছে অলরেডি, এবং তারা একটি তথ্য মেসেজ দিবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সেই অপেক্ষায় আমরা এখন আপনারা আছেন। আব্দুর রহমান, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ইমন আসতে চাই, আপনি সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীও বটে এবং চট্টগ্রাম জেলার বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এই যে 35-এর চাকরির প্রবেশের বয়স নিয়ে বিতর্ক, দাবি দেওয়া এবং 7 কলেজের এই যে বাস্তবতা আমরা লক্ষ্য করছি, এখনও শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বিগত সরকারকে হটিয়ে একটি ছাত্র শ্রমিক জনতার সরকার গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তারপরে আমরা এই যে বৈষম্যগুলো শুনছি, এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা। এই জায়গা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার লক্ষ্যে শিক্ষার্থী সমাজ আবার একত্রিত হয়ে যে দাবি দেওয়া জানানো এবং জোরালোভাবে সেগুলোকে আদায় করার প্রেক্ষাপটে একটা ঐক্যবদ্ধ যে আয়োজনটা আমরা দেখতে চাই, মানুষ দেখতে চাই, সেই জায়গাতে আপনারা কতটা আছেন বা অবস্থান করছেন? ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অত্যন্ত আনন্দিত আমার দুই পাশে দুজন বিপ্লবীকে পেয়ে, এবং আর পাশে আছেন আমার শ্রদ্ধেয় সাংবাদিক একজন। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে। দেখুন, 35-এর পক্ষে এই আন্দোলনটা কিন্তু আজকে থেকে না, অনেক দিন ধরে আন্দোলন চলছে, এবং একটা ব্লেম দেওয়া হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু কিছু সমন্বয়ক বা নেতৃত্ব পর্যায়ে আছে, তারা মনে হয় এটার বিরোধী। আমি বলছি না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটার বিরোধী না, কোনো যৌক্তিক দাবির বিরুদ্ধে না, এটা ক্লিয়ার করে দিচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দাবির যে উত্থাপিত হলো সেটার পক্ষে বিপক্ষে বেশ কিছু যুক্তি উপস্থাপনের জন্য অলরেডি প্রস্তুত, যে ওনাদের মধ্য থেকেও একজন সমন্বয়কে আছেন শুভ ভাই আর কি, যে 35 আন্দোলনের, ওনারা মিলে একটা 35 আন্দোলন এটা বাস্তবায়ন চাওয়ার জন্য একটা কমিশন গঠন করার প্রস্তাব করেছিলেন। সুপারিশ কমিশন গঠন হলো মোহিত চৌধুরীর নেতৃত্বে। ওনারা একটা দাবি দিয়েছিলেন গত 30 তারিখ, যে আগামী 7 কার্যদিবসের মধ্যে আমাদের যে 35 চায় এই আন্দোলনের যৌক্তিকতাটুকু আপনারা বিচার বিশ্লেষণ করে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আপনারা সেটা প্রেরণ করবেন। আগামীকালকেই কিন্তু মানে 7 কার্যদিবস সমাপ্ত হচ্ছে, এবং আগামীকালকেই পাঠাবে, যে সরকারের কাছে পেশ করা হবে, তুলে ধরা হবে, মোহিত চৌধুরীর নেতৃত্বাধীন ওই যাচাই বাছাই করে পাঠাবেন। এখন আমাদের কথা যে 35 আন্দোলন মানুষ চায়, আবার অনেক কথা আসতেছে কি
35 আন্দোলন না হয়ে 32 আন্দোলন হোক, বা এই ধরনের যুক্তি বা পক্ষ বিপক্ষ হতে পারে। সেটা তো থাকতেই পারে, মানুষের মতামত ভিন্নতা এই থাকবে। আলোচনার মধ্যে আমি মোট 4টা স্টেপে নিয়ে আসব। একটা হলো পক্ষ, একটা হলো বিপক্ষ, আরেকটা হলো আন্দোলনকারীদের কথা, এবং সর্বশেষ কিছু দুঃখের কথা বলবো। প্রথমত আমি আসি পক্ষের কথা। না, পক্ষের কথা শুনলাম, দুঃখের কথাটা শুনি। ওকে, আমি দুঃখের কথা হলো এই যে আন্দোলন করছে, যে কোনো একটা যৌক্তিক দাবি দেওয়া নেই, তাদের 24 জনের বিরুদ্ধে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার মামলা করেছে সারা দেশে। এই মামলা তারা দ্রুত প্রত্যাহার চায়। প্রধান উপদেষ্টার কাছে তারা আবেদনও করেছে যে এই মামলা আমরা প্রত্যাহার চাই। মামলা প্রত্যাহার হয়েছে, অলরেডি মামলা প্রত্যাহার হয়েছে। সেটি দুঃখের খবর ছিল যে বিগত সরকার তাদের আন্দোলনকে আমলে নেয়নি। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সরকার, জনতার সরকার, সেটি আমলে নিয়েছে বিদায় তো মামলা থেকে অব্যাহতি দিয়েছে। সেটি একটি দুঃখের খবর থেকে সুখের খবর শোনালাম। এখন আসি পক্ষের কথা। আমরা তাদের পক্ষ কি কি যৌক্তিগত উপস্থাপন করব, তাদের বিপক্ষে কি কি যৌক্তিগত উপস্থাপন করব। যদি বিপক্ষের পয়েন্টগুলো খুব কম, তবু আমি পক্ষে দিয়ে শুরু করি একটু আনন্দ দেওয়ার জন্য। প্রথম কথা, স্নাতক সমাপ্তি বিলম্ব, এটা সবাই জানে যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্নাতক সমাপ্তি হতে 6 থেকে 7 বছর লেগে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টের অবস্থা আরো করুন, প্রায় 8-9 বছর লেগে যায়। আমার একটা বড় ভাই আছে, প্রায় 9 বছর আছে। তাহলে এভাবে সেশন হলে তারা যে স্বল্প সময়ের মধ্যে 30 পেরিয়ে যায় এবং তাদের চাকরির ওই সরকারি চাকরি প্রিপারেশনের মানসিকতা হারিয়ে যায়। অনেকে হয়তো 1.5 থেকে 2 বছর পায়, 1.5 থেকে 2 বছর পায়। আরেকটা হলো উচ্চশিক্ষার সুযোগ প্রদান। আচ্ছা, এই যে অনার্স লেভেলটা শেষ করলো, অনার্স লেভেল শেষ করার পরেও যদি তারা এই যে চাকরিতে প্রবেশ করে, আবার যারা অনেকে অনার্সের পরে মাস্টার্স করতে চায়, পিএইচডি করতে চায়, এমফিল করতে চায়, তাদের কি সরকারি চাকরিতে কি সুযোগের নাই? অবশ্যই আছে। তারা এখন আসতে চাইলে তারা বয়সের কারণে সেটা আসতে পারছে না। সেদিক থেকে এটা যৌক্তিক। দ্বিতীয় হলো নারীর ক্ষমতায়ন। 3 নম্বর হলো নারীর ক্ষমতায়ন। নারীরা কিন্তু দিন দিন আমাদের দেশের প্রেক্ষাপটে নারীরা দিন দিন শিক্ষা বিস্তারে এগিয়ে যাচ্ছে। এখন তারা যে এই মুহূর্তে এই যে এখন যে আন্দোলন চলছে সেখানে সাথে একমত পোষণ করছে, এই কারণে তারা এই যে সেশন জটের মধ্য দিয়ে তাদের অনার্স লাইফটা শেষ করার পরে তারা যখন চাকরিতে যায়, তাদের নানান ধরনের প্রতিবন্ধকতা আছে, বিয়ে শাদী সংসার এগুলোর কারণে। আমি মনে করি এই যে তাদের যে আন্দোলন, সেটা 35 বা 32 যাই হোক, তাদের যে আন্দোলন, এটা যদি বয়স সীমাটা কি মানে একটু মাথায় নিয়ে রাখতে পারে, তারা একটি মানে সুন্দর একটা ইয়া পাবে, এবং তাদের যে নবজাতক সন্তান আসবে তারা একটি গ্রাজুয়েট একটা মা পাবে, এবং তারা খুব মানে সুন্দর একটা পরিবেশ পাবে আর কি, মায়ের আদর যত্ন সব পাবে। এখন আসেন, আমি শেষ করে ফেলি। ডাইনামিক ও স্মার্ট এবং ম্যাচুরিটি এখানে একটা ব্যাপার আছে। আপনি যদি দীর্ঘদিন ধরে আমরা হুট করে একটা সরকারি চাকরিতে ঢুকে গেলেন, বা অনেকেই বলে যে অনার্স লাইফে শেষ করেই উনি সরকারি চাকরিতে ঢুকে গেলেন, তাহলে ওনার অভিজ্ঞতা 3-4 বছরের অভিজ্ঞতা, আর একজন গ্রাজুয়েট শেষ করে এসে অনার্স মাস্টার্স পিএইচডি এমফিল শেষ করে এসে ওনার যে অভিজ্ঞতা, সেটা তো ওনারা কি দেন, মানে একটু ব্যাটও দেন যে ওনাদের অভিজ্ঞতা থেকে আমাদের অভিজ্ঞতাটা বেশি। এই ধরনের একটা কি আছে, মানে এই জায়গায় একটু ভেজাল আছে। এখন আমি বিপক্ষের যুক্তিটা আমি বলবো, এটা পরবর্তী পর্যায়ে শুনবো। এই পর্যায়ে আর শুনছি না, ডক্টর কাজল রশিদ শাহীন আসতে চাই যে আসলে 35 নিয়ে যে আলাপটা চলছে, 7 কলেজের বিষয় নিয়ে যে তারা দাবি দেওয়া রাখছে, সবকিছু মিলে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কিন্তু এখন তো শিক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশই এই দুইটি বিষয়ে তারা বৈষম্যের মধ্যে আছে। কি সমাধান? ধন্যবাদ। এখানে সমাধান তো ধরেন এদের যে দাবিটা 35-এর দাবি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দাবিটা খুব যৌক্তিক এবং ন্যায্য দাবি। আমাদের ট্র্যাজেডি হলো যে ধরেন আমাদের শিক্ষার্থীরা যখন এই দাবিটা করতেছে গত প্রায় 1 যুগ বলা যায়, বা 1 যুগের কিছুটা বেশি সময় ধরে, এদের পক্ষে যেমন ধরেন শিক্ষার্থীদের যতটা যুক্তি, আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের ভিতরে এইটা নিয়ে খুব পরিষ্কার যে ধারণা আছে তা নয়। এবং বিশেষজ্ঞরা কখনো কখনো এইটার ক্ষেত্রে যে বিতর্কটা তৈরি করে বা যে যুক্তিটা দাঁড় করায়, সেইটা আমার কাছে মনে হয় যে কখনো কখনো একটু অহেতুক। এবং এই যুক্তিটা ধরেন এরকম যে আসলে এই শিক্ষার্থীদেরকে আমরা একটা অপর করে দাঁড় করাই দিই, তাদেরকে একটু প্রতিপক্ষভাবে ভাবি। ধরেন আপনি যদি ওই 35-এর ওই সময়ের আন্দোলন এবং এইসব বিষয়ে লেখালেখিগুলো একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে আমাদের মানে এক্স সচিবদের যে লেখাগুলো, বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু নানাভাবে বলার চেষ্টা করে যে 30 থেকে বেশি করলে নানামুখী সমস্যা হবে।
কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সরকারি চাকরিতে বয়স সীমা এটা তো একটা পরিবর্তনশীল, এবং সেই ব্রিটিশ আমল থেকে ধরেন ধারাবাহিকভাবে পরিবর্তন হয়ে না, এই যে আসছে। নানামুখী সমস্যার কথা তারা বলে, আপনি বলছেন যে সমস্যাগুলো আসলে কি, এটা কি ওনারা বোঝা একটা সম্ভব যেরকম হয়েছে? বলে যে ধরেন যে এই যে শিক্ষার্থীরা যে কথাগুলো বললো কিছুটা এসেছেও, যে ওনারা এক নম্বর যেটা বলে যে ধরেন 35-এ এসে ঢুকলে, যে 35-এর পর ঢোকার পর তাদেরকে ট্রেন্ড আপ করার পর তারা যে সময়টা পাচ্ছে সেই সময়টাতে তারা যে সার্ভিসটা দেবে সময়টা অনেক কম হয়ে যায়। মানে তাদের যুক্তি হলো যে ট্রেন্ড আপ করতে করতে 40 বা কখনো 45 হয়ে গেল, তারপর তো তারা 15 বছরের ভিতরে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। ফলে সরকার এখানে মানে তাদের কাছ থেকে যে এক্সপেকটেশন বলেন বা সরকার তাদের পেছনে যে ইনভেস্টটা করছে সেটা পাচ্ছে না, এইটা একটা সবচেয়ে বড় যুক্তি তারা মনে করে। এবং তারা আবার আরেকটা জিনিস মনে করে যে 35 হলে এই যে চেষ্টার ফলে বারবার যে একসঙ্গে বেকারত্বের হারটা বেশি হয়ে যাবে, এইরকম ধরনের যুক্তিগুলো আছে। ফলে এই যুক্তিগুলোকে যদি আমরা আমলেও নিই তাহলে এই যুক্তিগুলোকে সমাধানের অন্য পথ বের করতে হবে, কিন্তু 35টাকে করতে হবে। না হলে আমরা জানি যে ধরেন ব্রিটিশ সময় যে আইসিএস আমরা যেটা বলি যে মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা ছিল, সেইখানে কিন্তু চাকরিতে প্রবেশ সীমা ছিল 21 থেকে 23 বছর, মানে সর্বনিম্ন 21। সেই সময়ের বাস্তবতা, সেই সময়ের আমি না সেই সময়ের বাস্তবতার সাথে আমরা পরিবর্তন করেছি, আমরা তো 30-এ গেলাম, তাহলে এখনকার সময়ের পরিবর্তিত বাস্তবতাও কিন্তু 35। অনেক দেশ পারলে আমরা পারছি না, এরকম ধরনের একটা আমাদের কাছে পরিসংখ্যানও আছে যে ধরেন আমাদের জাতিসংঘের সদস্যভুক্ত দেশের সংখ্যা মোটামুটি 200-র কাছাকাছি, 162টা দেশ কিন্তু এই মানে ধরেন 35 বা ওইখানে তারা উন্মুক্ত করে রাখছে। এবং আমি তো মনে করি যে চাকরিতে আসলে মানে সরকারি চাকরিতে প্রবেশ সীমা উন্মুক্ত করে দেওয়া উচিত। আমার যদি 50 বছর বয়সে গিয়েও মনে হয় যে আমি সরকারের সেবা দেব এবং আমি যদি এক্সপার্ট মনে করি নিজেকে, তাহলে আমি প্রতিযোগিতার ভিতর দিয়ে গেলে এক একজনের দক্ষতা বা এক্সপার্টাইজেশন তো এককভাবে হবে। এবং ওই যে আমি যেটা বললাম ধরেন আমার 50 বছর বয়সে গিয়েও তো মনে হতে পারে যে আমি এই ক্ষেত্রে এক্সপার্ট হয়ে উঠেছি, আমি বেসরকারি সার্ভিস দেব না বা আমি এখন সরকারকে সার্ভিস দিতে চাই, তাহলে তো আমাকে একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। এবং আমি একটা মিনিট নিয়ে নিই, ধরেন এই যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা মানে ছাত্র জনতার যে সরকার, এই সরকারের কারা দায়িত্ব রয়েছে? আমরা যদি আমাদের দুজন ছাত্র উপদেষ্টাকে বাদ দিই তাহলে কিন্তু তাদের গড় বয়স কিন্তু আপনি খেয়াল করে দেখবেন 60-এর উপরে এবং কখনো একটু 65-র কাছাকাছি কিন্তু। তাহলে তো আমাদের ওই অন্যরা যে এই 35-এর ক্ষেত্রে বিরোধিতা করে যে 35 দিলে তাদেরকে ওইদিকে রিটায়ারমেন্ট 65-তে দিতে হবে, তাহলে তো আমরা 65-র পরে লোকজন এরকম একটি আলোচনা আছে যে রিটায়ারমেন্ট এজ তখন 65 হবে, এটা নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। শেষ করুন। সেই ক্ষেত্রে আমি বলছি যে এই অন্য প্রবলেমগুলোকে অন্যভাবে সলভ করার চেষ্টা করতে হবে। আমরা আসলে অনেকগুলো সমস্যাকে 35-এর ভেতর দিয়ে দেখতে চাচ্ছি, কিন্তু সমস্যাগুলোকে আলাদা আলাদা করতে হবে। শিক্ষার্থীদের ধরেন 7 কলেজেরও যে সমস্যা, এই সমস্যার ক্ষেত্রেও ধরেন উনি যেটা বললো, আমি তখন খোলা কাগজের সম্পাদক ছিলাম এবং ওইটা কিন্তু খুব চরম বাস্তবতা যে 7 কলেজের সমস্যার ক্ষেত্রে ওই সময়ের 2জন ভিসি ব্যক্তিগত সমস্যা রয়েছে এবং আমরা সেই সময় লিড নিউজ করছিলাম এটা নিয়ে যে 2জন উপাচার্যের ব্যক্তিগত ইগো প্রবলেমের কারণে শিক্ষার্থীরা রাস্তায়। এবং আমাদের এই শিক্ষার্থীরা ধরেন মানে এই যে আপনারা নিশ্চয়ই জানেন যে নীলক্ষেত, নিউ মার্কেট, শাহবাগে একে দিনের পর দিন আন্দোলন করে এবং আমরা মনে করি যে ওদের কাজটাই আন্দোলন করা, সেটা না তো। তাহলে এই সমস্যা তো এখন সমাধান করতে হবে। শিক্ষার্থীরা আন্দোলন করবে কেন? মানে তারা তো প্রয়োজন হলেই আন্দোলন করছে, তাদের তো পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করবে এটা তো তারাও চায় না। তাহলে কেন তাদেরকে আমরা আন্দোলনে বাধ্য করছি বা তাদের তো দেয়ালে পিঠ থেকে যায়। এবং ধরেন এর পূর্বেও না আমরা বলতে পারতাম যে বিগত সরকার শিক্ষার্থী বান্ধব ছিল না, বা বিগত সরকার যেহেতু রাজনৈতিক সরকার ছিল বা তারা ধরেন আমরা ফ্যাসিস্ট সরকারের যে আচরণ হয় সেই আচরণগুলো ছিল, ফলে তাদের কাছে আমাদের প্রত্যাশাও যেমন ছিল আমাদের হতাশার জায়গাও ছিল। কিন্তু এখনকার সরকারের কাছে তো আমাদের হতাশার জায়গা নেই। ফলে আমি মনে করি যে এই যে 2 মাস সময় হয়ে গেছে এটাও বেশি সময় হয়ে গেছে। কিছু কিছু সমস্যা তো আমাদের আগে থেকে জানা ছিল, তাই না? ফলে এই সমস্যার জন্য আমাদের প্রথম 1 মাসের ভিতরে এই সমাধানগুলো চিহ্নিত করে এই সমস্যার ক্ষেত্রে ওনারা কি ভাবছে ওনাদের পক্ষ থেকেই বলা উচিত ছিল যে আমরা এইগুলো নিয়েছি এবং এইগুলো আমরা এত তারিখের মধ্যে সলভ করবো বা এইগুলোর ভিতরে করবো। এবং দেখেন যে 7 দিনের যে সময়টা, সেই সময়টা কিন্তু আজ শেষ হয়ে গেল, হয়তো আগামীকাল কিছু বলবে, হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে এটা আরো আগে হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আমরা বুঝতাম যে এটাকে গভীরভাবে মানে আমলে নেওয়া হয়েছে বা এটার গুরুত্বটাকে ওইভাবে নেওয়া হয়েছে, গুরুত্ব দিয়ে সেটাকে মূল্যায়ন করা হচ্ছে। ডক্টর কাজল রশিদ শাহীন, অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শরীফুল ইসলাম শুভ প্রশ্নটি রেখে যায় যে এই 35 প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ অথবা চাকরির প্রবেশের বয়স 35 করার প্রেক্ষাপটে যে আন্দোলন সংগ্রাম দাবি দেওয়া, সেক্ষেত্রেও
কখনো কখনো ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে সমন্বয়ের কিছু ঘাটতিও, সেটা গণমাধ্যমে আমরা এই ধরনের চিত্র দেখতে পেয়েছি। এটি কেন হলো? পাশাপাশি শুরুর দিকে আলোচনায় কিছু আলোচনা এসেছে, তারপর আমার কাছে মনে হয় যে যুক্তিতর্কের খাতিরে এটা আরও আলোচনা করা প্রয়োজন, যে বৈশ্বিকভাবে চাকরির বয়সসীমা নিয়ে যে সিদ্ধান্ত বা যে মতামত, যে বাস্তবতা আছে, সেটি আমাদের এখানে প্রশাসনিক পর্যায়ে যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাদেরকে আপনারা কতটা কনভিন্স করতে পেরেছেন, বা কনভিন্স করার ক্ষেত্রে যে উপায়গুলো আপনারা অবলম্বন করেছেন সেটা বা কতটা ফলাফল এনে দিয়েছে রেখে যাওয়া, যে এই আন্দোলন সংগ্রহ আমরা মাঝে মাঝে অনৈক্য বা অনৈক্যের যে সমন্বয়হীনতা আমরা দেখেছি, সেটি কেন হলো? ধন্যবাদ। আমি মূল জায়গায় আসি, চাকরিতে প্রবেশের বয়সসীমাটি কেন বৃদ্ধি করা প্রয়োজন। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে কোঠা আন্দোলন এবং বয়সবৃদ্ধি আন্দোলন, যারা বর্তমান যে সমন্বয় রয়েছে তাদের সাথেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোঠা আন্দোলন করেছি, যা সরকার সেটাকে মেনে নিয়েছে। আমাদের ধারাবাহিক আন্দোলনে 35-এর আন্দোলন হাঁটি ব্যাপারে এগোনো আছে। সরকারের পট পরিবর্তন হওয়ার পরে অনেক লোকজনই থাকে যে যখন দাবিটা বাস্তবায়ন বা একটা পর্যায়ে যাবে অনেকে অনেকভাবে এটা সুবিধা বা ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করবে, সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আমরা সকলেই চাকরিতে প্রবেশের বয়সসীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি চাই এবং রাজপথ থেকে পড়া টেবিলে ফিরিয়ে পেতে চাই। এখন প্রশ্ন হলো কেন 30-এর শৃঙ্খলটা আমাদেরকে ভাঙতে হবে, কেন প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করতে হবে? স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধির বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কীভাবে ধারাবাহিক প্রক্রিয়া? ব্রিটিশ আমলে যখন 23 বছর ছিল তখন এটা পাকিস্তান আমলে এসে 25 হলো। পাকিস্তান থেকে যখন 1971 সালে যখন যুদ্ধ হলো তখন কিন্তু মানুষের সব কিছু স্থবির হয়ে যায়, তখন কিন্তু সেটা 25 থেকে 27 বছর হলো। 1991 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় এবং এরশাদের পতন হয়, তখন আবারও কিন্তু দেশ স্থবির হয়ে যায়, তখন আবার এই প্রবেশের বয়সসীমা বৃদ্ধিটি কিন্তু সামনে আসে, তখন মানুষের গড়ায় ছিল 54 বছর, সেটা 27 থেকে 30 বছর হলো। এখন প্রশ্ন হলো যে 34 বছর পরে এসে যখন 2020 সালে একটা করোনা মহামারীর মতো একটা বয়াল থাবা বাংলাদেশ না বা সারা বিশ্বে যখন কেড়ে নিল, এই মানুষের শিক্ষা জীবন কেড়ে নিয়েছে, মানুষের চাকরি আবেদন কেড়ে নিয়েছে, মানুষের সার্কুলার ছিল না, এই যে স্থবিরতা, তার পাশাপাশি এই যে 5 আগস্ট আপনার একটা সরকার যখন শিক্ষাবান্ধব ছিল না, তারা আমাদের বিষয়গুলো কখনো আমলে নেয়নি, তারা যা ইচ্ছা তা করেছে, শিক্ষার্থীরা তার উপযুক্ত জবাব দিয়েছে 5 আগস্টে। এমন তো অবস্থায় সেখানেও আজও অবধি বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, আজও অবধি এখনো সার্কুলার নাই। এই যে ধারাবাহিকভাবে আমাদের জীবন থেকে প্রতিনিয়ত আমাদের বয়স চলে যাচ্ছে, আমার এখন 34 ক্রস করতেছে, তাহলে আমি দীর্ঘ 3টি বছর ধরে আন্দোলন নেতৃত্ব দিয়ে আসছি, তারই ধারাবাহিকতা আজকে আপনার সামনে বিষয়ে কথা বলতেছি। এটাকে ধরে রেখে এই আন্দোলনটা সারা বাংলার মানুষের ভিতরে একটা স্বপ্ন জাগানোর যে কারিগর, সেই কাজটি করে আজকে আপনার সামনে এসেছে। এবং ইতিমধ্যে সরকার অত্যন্ত কি বলবো, ধন্যবাদ না দিয়ে পারি না যে বিগত সরকার যেখানে আমাদের বিষয়টিকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, বর্তমান সরকার শুরুতে এসে ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে যখন কথা হয়, তিনি আইন উপদেষ্টা, তিনি মামলার বিষয়টি শিক্ষার্থীদের এটা একটা অন্যায় অযৌক্তিক দাবি মনে করে তিনি এটা প্রত্যাহার করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে চাকরি প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হবে, সেটা ডক্টর ইউনূস সরকার দেশের বাইরে থেকে আসলে তোমাদের এই বিষয়টাকে আমরা সমাধান করব। এই পর্যায়ে কিন্তু যেখানে আপনি তারা কিন্তু একটা কমিশন গঠন করে দিয়েছে মহিত স্যারের আন্ডারে, তারা বলেছে 7 কার্য দিবসের ভিতরে ওই যে স্যার যে বিষয়গুলো, এই বয়সসীমা বৃদ্ধির সাথে অনেকগুলো ফাংশন জড়িত আছে। না, এই ফাংশনের সাথে আরেকটি বিষয় এটি আলোচনা এসেছে যে অবসরের বয়স তখন কত হবে, একটা কথা শোনা যাচ্ছে 65, সেটা কি আপনারা মেনে নেবেন? না, আমরা কখনোই অবসরের বয়সসীমা 65 মেনে নেব না। এই জন্য মেনে নেব না কারণ আমাদের দেশে এমনিতেই আমাদের চাকরিমুখী শিক্ষার্থী অনেক, এখন যদি অবসরের বয়সসীমাটা যদি 65 করে দেয় তাহলে কিন্তু আমাদের জব ভ্যাকেন্সি থাকবে না। সুতরাং ভ্যাকেন্সি না হলে আমরা প্রবেশ করবো মানে 65 হলে আপনাদের ভয়টা হলো অবস্থা একই রকম থাকবে, অবস্থায় যেগুলাই সেই কদু। আরেকটা বিষয় হলো যে প্রবেশে আপনি যে স্যালারি দিচ্ছেন, একটা লোক অবসরে কি পরিমাণ স্যালারি দিতে সরকার পক্ষে পসিবল, তাহলে বারবার কিন্তু ওই জায়গাটা আটকে গেছে। আমাদের 35 বাস্তবায়ন না হওয়ার অন্যতম এই যে আমলা রাজা যারা ছিল, এরা কিন্তু এই অজুহাতগুলো সামনে এনে সব সময় কিন্তু আটকে রেখেছে। আমি আর একটা মিনিট কথা নেব, দেখেন আমরা কিন্তু বয়স না মেধা যে স্লোগান আজকে এই সরকার দাঁড়িয়েছে, বয়স না মেধা, আমরা কিন্তু কখনো সরকারের কাছে প্রণোদনা চাচ্ছি না, সরকারের কাছে আমরা চাকরি চাচ্ছি না। এই মেধাটাকে সার্ভ করে পরীক্ষা দিয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ সহযোগিতা করতে চাচ্ছি এবং সেটা এই বাংলা আমি আশা করি মেধার প্রয়োগ ঘটানোর সুযোগ চান, মেধার প্রয়োগ ঘটানোর সুযোগ আছে। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু গড়াই বেড়েছে। তারপরে একটা জিনিস বলতে 7 কলেজের ভাই পরীক্ষা দেয় 2016-তে বসে, ওনাদের রেজাল্ট দেয় 2018-তে, এই 2টা বছরের দায়িত্ব কে নিবে?
এই যে বাস্তবতাগুলো আমরা এই 30-এর শিকলটা ভাঙতে চাচ্ছিলাম, যেমন ধরেন যে আমাদের যে কোঠা আন্দোলন 30-এর কোঠা ছিল, এবং আমাদের কিন্তু 30-এর প্রবেশের বয়স সময়টা 30-এর এইটাও, এই দুটা ভাঙার জন্য আমরা রাজপথে দীর্ঘদিন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা চাই সময়ের ভিতরে সরকার যে ইতিমধ্যে কমিশন গঠন করেছে, সেই কমিশন ইনশাল্লাহ আমাদের যে প্রতিফলনটা চাকরিতে প্রবেশের বয়স 35 এবং কোনো ক্ষেত্রে উন্মুক্ত, সেটা আজকে যদি না দিয়ে থাকে কালকে অবশ্যই কার্যদিবস শেষ হবে, তারা এটা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে সেটা দিবে না, সেটাকে তারা স্যারের কাছ থেকে এনে একটা পরিপত্র করে এই শিক্ষার্থী সমাজকে। অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম শুভ, অসংখ্য ধন্যবাদ। আব্দুর রহমান, আপনার কাছে আসতে চাই যে 7 কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয় তখন একটা বিষয় ছিল যে অধিভুক্ত যে সমস্ত কারণগুলোতে হচ্ছে তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা, যেহেতু আপনাদের সেশন জটের একটা বিষয় ছিল, এবং ফলাফল যাতে দ্রুত সময়ের মধ্যে হয়, সেটি কতটুকু হয়েছে? প্রথমত হচ্ছে পরীক্ষাটি প্রথম দিকে একটু ঝামেলা ছিল, পরবর্তীতে এই বিষয়টি কাটিয়ে উঠেছে এবং ফলাফলের প্রকাশের যে ব্যাপারটি সেক্ষেত্রে 3 মাসের জায়গায় আগে যেখানে 6 মাসে হতো এখানে 3 মাসে হচ্ছে মোটামুটি হবে। কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে ভাইবা বা হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু সময় লাগছে। তবে ফ্যাক্ট হচ্ছে যে আসলে সার্টিফিকেট বিতরণ, পরীক্ষা নেওয়া, এই জন্য একটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া আলটিমেটলি আমাদের কাছে এখন আর মনে হয় না শিক্ষার্থী যারা আছি যে এইটা আসলে কোনো ফলপ্রসূ হতে পারে। পরীক্ষা যতই নেক, ভালো মতো নেক বা টাইমলি রেজাল্ট প্রকাশও করুক, তবুও শিক্ষার্থীরা আসলে এখন যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি এখান থেকে ফিরে আসবে না, কারণ আমার শিক্ষক পড়াচ্ছে না, ভালো শিক্ষকরা এখানে আসছে না, যারা আসছে সেখানে শিক্ষক সংকট, প্রচুর সংকট। মানে হচ্ছে একটি ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয় পর্যায়ে 4 জন শিক্ষক দিতে চলে না, 2 জন শিক্ষক দিয়ে চলে না। কিন্তু ধ্রুব সত্য হচ্ছে এটাই হচ্ছে 7 কলেজে। বিশেষ কিছু ক্ষেত্রে যদি থাকেও মানে ভালো ভালো শিক্ষক কয়েকজন, তবে সেই সংখ্যাটি অনেক কম। 10 জনের জায়গায় দেখা যায় হচ্ছে কোয়ালিটি, এটা বলতে হচ্ছে আমাকে আসলে বাস্তবতা যেটি কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার যে কলেজের বাস্তবতা তো এক এক রকম, কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার যে সক্ষমতা সেটি কিন্তু বাস্তব অর্থেই মানে বলতে গেলে সবার নেই, সত্যকার অর্থে যেটি সত্যি। না, সেক্ষেত্রে আপনাদের দাবি হলো যে 7টি কলেজে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় হবে, সেটি এটা না 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 সমন্বিতভাবে আমরা চাচ্ছি যে সমন্বিতভাবে 7টি মিলে যদি একটি হয়, কারণ বিশ্ববিদ্যালয় শব্দটি মানে তো আসলে একটু প্রসারিত চিন্তা, সেখানে গবেষণা লাগবে, সেখানে হচ্ছে ভিসির বাসভবন লাগবে, বিভিন্ন ডিপার্টমেন্ট খুলতে হবে। এই যে গতানুগতিক সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, এই সাবজেক্টগুলো যদি আবার পড়ানো হয় মানে হচ্ছে যে কলেজের যে ধারণা, তাহলে তো আসলে আলটিমেটলি পরিবর্তনের যে চিন্তাগুলো আমরা করছি সেই পরিবর্তনটা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলছি যে 7টি যে কলেজ রয়েছে, ক্যাম্পাস রয়েছে, সেই 7টিকে একটি সিস্টেমেটিক ওয়েতে এনে ফ্যাকাল্টি বেসিস ভাগ করে যদি হচ্ছে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করা যায় ঢাকার প্রাণকেন্দ্রে, ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক মানের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলো ঠিক কাজ করতে পারবে। কিন্তু বর্তমান যে সিস্টেম, এই সিস্টেমে আসলে কোনোভাবেই মানে আমি তো প্রথম থেকে যে বিষয়টি বলছিলাম উৎপত্তির যে ব্যাপারটি সেটি তো নাই, বরং চর্চার যে ব্যাপারটি সেটিই ঘটছে না। অর্থাৎ এজন্যই আমরা চাচ্ছি যে এবার আসলে পিছনে ফেরার সুযোগ নেই। স্যার একটি কথা বলছিলেন, খুব উল্লেখ করে, স্যারকে সম্মান জানাই, কারণ এই কথাগুলো আমি প্রথমে বলতাম হয়তোবা যে আমাদের 7 কলেজ মানে নীলক্ষেত আন্দোলন, অমুক আন্দোলন, তমুক আন্দোলন। শিক্ষার্থী হিসেবে একজন শিক্ষক দায়িত্ব না কারো যে রাস্তায় গিয়ে আন্দোলন করে, আমাদের পড়তে ইচ্ছে করে, আমাদের গবেষণা করতে ইচ্ছে করে, আমাদের অজানাকে জানতে ইচ্ছে করে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই রাষ্ট্র আমাদেরকে এমনভাবে বঞ্চিত করেছে, এমনভাবে শোষণ করছে, যার ফলশ্রুতিতে আমাদের দেয়ালের সত্যিকার অর্থেই পিঠ থেকে যায়, যার ফলশ্রুতিতে এই ঢাকার শহরে আসলে প্রাণ নিয়ে টিকে থাকা যে কষ্ট, মাবিহীন শহরে, সেই জায়গায় আসলে রাস্তায় নামতে হচ্ছে আমার শিক্ষার অধিকারটি আমি পাবো কি পাবো না সেই বিষয় নিয়ে। অর্থাৎ এই জায়গাতে এই সময়ে এসে আমরা বলবো 1.5 লক্ষ শিক্ষার্থীর প্রাণের দাবি আমাদেরকে এই বঞ্চনা থেকে মুক্ত করে একটি স্বাধীন এবং যেখানে শিক্ষার্থীরা আসলে তার মুক্ত বিকাশটি, চর্চাটি বিকশিত করতে পারে, জ্ঞানটি, সেই জায়গায় সেই পরিবেশটা আমাদেরকে দিতে হবে। একটু যদি উল্লেখ করে বলতে চাই, দেখুন যে হচ্ছে শুধুমাত্র একাডেমিক শিক্ষার যে এখানে বাধা, ব্যাপারটি ওই জায়গাতেও না। সহশিক্ষা কার্যক্রম কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট, কারণ হচ্ছে সেখানে বিতর্ক চর্চা করতে হয়, সেখানে হচ্ছে আপনার আবৃত্তি করতে হয়। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিগত বছরগুলোতে এমনভাবে শিক্ষার্থীদেরকে ডমিনেট করা হয়েছে, একটি ছেলে এই সরকারি কলেজ ক্যাম্পাসে ওপেন প্লেসে বিতর্ক করতে পারবে না। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আমরা এই শিক্ষার্থীরাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়কে, বিভিন্ন টিভি চ্যানেল বলি, ন্যাশনাল ডিবেট বলি, ন্যাশনাল ফেস্টগুলো বলি, সেখানে হারিয়ে এসেছি। কিন্তু আমরা যখন হচ্ছে ক্যাম্পাসে গিয়ে উন্মুক্ত বিতর্ক চর্চা করতে পারি না, ঠিক ওই মুহূর্তে আমাদের যে পূর্ণ বিকাশটি সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়। এর কারণ কি? কারণ হচ্ছে ওই যে মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ শিক্ষাটি প্রোভাইড করার যে একটি ব্যাপার, কারণ হচ্ছে ওইখানে মন্ত্রণালয়, সেক্ষেত্রে একটা সমন্বিত বিশ্ববিদ্যালয় হলে আপনারা মনে করছেন যে এই অবস্থাগুলো থাকবে না? জি, সমন্বিত এবং স্বায়ত্তশাসিত হতে হবে। কারণ হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্রে যেহেতু, এখানে সত্য কথা হচ্ছে যে শিক্ষার্থীরা অন্যায় মানে না। দেখবেন যে কোনো বিপ্লব বলি, সংগ্রাম বলি, শোষণ বলি, সবকিছুর বিরুদ্ধে 7 কলেজের অনেক বেশি অবদান। এই যে বিগত দিনে যে আন্দোলনটি গেল, সেখানে কিন্তু 7 কলেজ শিক্ষার্থীরা এত বেশি মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এদেরকে নিয়ে কিন্তু কথা হয়নি। তেমন কোনো সংবাদ মাধ্যমে দেখেছেন কয়েক বিশ্ববিদ্যালয়ে যেমন আলোচনা হয়েছে, এই 7 কলেজ শিক্ষার্থীদের নিয়ে কিন্তু তেমন হয়নি। কিন্তু বাস্তব সত্য এদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই 7 কলেজের অবদান
এই আন্দোলন সংগ্রামগুলো এবং সফলতায় এত বেশি যেগুলো মানুষ আসলে কখনো উচ্চারণ না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ওই যে মানুষের মধ্যে একটি বদ্ধগত ধারণা যে বিশ্ববিদ্যালয় আর কলেজ বা হচ্ছে ওই যে একটি ধারণা ঢুকে গেছে বা ঢুকে দেওয়া হয়েছে ওই অ্যাফিলিয়েশন শব্দ দ্বারা, মানে অ্যাফিলিয়েশন শব্দ দিয়ে যখন অধিভুক্ত করা হয়েছিল ওই সময় বৈষম্যের চিত্রটি দিয়ে দেওয়া হয়েছিল যে এই শিক্ষার্থীরা একটু কম পারে বা তারা একটু পিছিয়ে, যার ফলে এদেরকে অ্যাফিলিয়েশন দিয়ে দেয়, যার ফলে ওই যে একটি বদ্ধগত ধারণা মানুষের মধ্যে ঢুকে গেছে। এই ধারণা থেকে বের হওয়ার জন্য আমরা মনে করছি যে একটি স্বতন্ত্র রূপ আপনার মানে রাষ্ট্রকে অবশ্যই দিতে হবে এবং না দেওয়ার আগ পর্যন্ত এই শিক্ষার্থীরা কিন্তু এবার আর রাস্তা ছাড়ছে না। মানে আমরা ভদ্রভাবে দেখেন, আরেকটু বিষয় আমাকে বলতে হচ্ছে যে আসলে আগে আমরা জানতাম 7 কলেজ মানে রাস্তা আটকানো বা এই ধরনের কথা, কিন্তু আমাদের এবারের যে অগ্রযাত্রা আপনি হয়তো সব জানলে অবাক হবেন। আমরা প্রথমত সাংবাদিক সম্মেলন করেছি, মানুষকে জানিয়েছি, আমাদের ধারণা ছিল রাষ্ট্রের আকাশ বাতাস প্রত্যেকটি মানুষ আমাদের সমস্যা জানবে, সমস্যা জানার পরে মানুষ আপ্লুত হবে আমাদের সমাধান করার জন্য সমস্যাগুলি। ঠিক এইভাবে করে আমরা আগাচ্ছি। রাস্তা কিন্তু প্রথমে আটকাতে যায়নি, এরপরে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং শুধুমাত্র জমাই দেয়নি, রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ, শিক্ষা উপদেষ্টা মহোদয়, ইউজিসি চেয়ারম্যান মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয়, তাদের সাথে সরাসরি কথা বলেছি। তারা অনেক বেশি সুন্দর করে আশ্বাস দিয়েছেন এগুলো সমাধানের জন্য, তারা দায় নিয়ে বলেছেন প্রয়োজনে দায় নিয়ে করবো। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আমরা যে টাইমলাইন দিয়েছিলাম সেই টাইমলাইন কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে। তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল শিক্ষার্থীরা পায়নি। তাই শিক্ষার্থীরা কিন্তু মুখিয়ে আছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তখন হয়তো শিক্ষার্থীরা আবার বলে দেওয়া হবে যে এরা আসলে রাস্তায় আন্দোলন করার জন্য পাগল, এরা হচ্ছে এই ধরনের উচ্ছৃঙ্খল। এই প্রশ্নটি আব্দুর রহমান, এই প্রশ্নটি এই যেহেতু আপনারা সংশ্লিষ্ট যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রত্যেকের সাথেই কথা বলেছেন, স্মারকলিপি দিয়েছেন, মৌখিকভাবে বলেছেন, এখনো সেইভাবে আপনারা যা প্রত্যাশা করেন সেক্ষেত্রে কার্যকরী কোনো সিদ্ধান্ত দেখতে পাচ্ছেন না। এই প্রশ্নটি থাকলো যে তাহলে এখন আপনারা কি করবেন বা কতদিন অপেক্ষা করবেন, এই প্রশ্নটি আপনার কাছে আমি রেখে গেলাম, পরবর্তী পর্যায়ে শুনবো। মোহাম্মদ ইমন, আপনার কাছে আসতে চাই শুরুর দিকে আলোচনায়। আপনার 3টা বিষয় আমরা শুনেছি, বিপক্ষের যে যুক্তিতর্ক বা আলোচনা সেটি বাদ আছে, সেটি একটু শুনতে চাই, এরপর অন্য প্রশ্ন আছে। বিপক্ষে না বলতে গেলে মানে একটা আন্দোলনের জাস্ট যৌক্তিক একটা সমালোচনা, এটা বিপক্ষে না। আমি বলবো দেখুন, এখানে যখন একজন 27 বছর বা 26 বছর বয়সী একজন ছাত্র অনার্স শেষ করবে, তখন যে চাকরির সরকারি চাকরির পোস্টের জন্য যে আবেদন করবে, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি যদি মেনে নেওয়া হয়, 35 বছর যখন একজন বয়সী শিক্ষার্থী একই পোস্টে আবেদন করবে, যখন 35 বছর শিক্ষার্থীরা টিকে যাবে, 26 বছর শিক্ষার্থী যখন টিকবে না, তখন যুবকদের মধ্যে একটা হতাশা তৈরি হতে পারে। আমি এটা যৌক্তিক সমালোচনা করছি। 2 নাম্বার, সব সেক্টরে যে 35 একেবারে কার্যকর করতে হবে এরকম না। যেমন পুলিশ বা সামরিক বাহিনীর ক্ষেত্রে একটা সক্ষমতার একটা ব্যাপার আছে, সেই সক্ষমতার ব্যাপারটুকু কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তবে দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা চাই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। দাবি যদি মেনে নেওয়া হয়, কিছু কিছু সেক্টরের জন্য অবশ্যই বয়সটা নির্ধারণ করে দেওয়া দরকার, যেখানে সক্ষমতাটুকু বিবেচনায় নেওয়া হয়। আপনি বলছেন সকল ক্ষেত্রে 35 থাকবে না, সেটি বলছেন? সকল ক্ষেত্রে 35 থাকবে না, হ্যাঁ ঠিক আছে। আমি বলছি পুলিশ বাহিনীকে কি আপনি 35 দিতে পারবেন? পারবেন না, সক্ষমতা একটা প্রয়োজন আছে। আপনি সেনাবাহিনী বা সামরিক যে বাহিনীগুলো আছে সেখানে কি 35 বছর দিতে পারবেন? দিতে পারবেন না, ওইভাবে সাপোর্ট দিতে পারবে না, শারীরিক সক্ষমতা দিতে পারবে না। সেক্ষেত্রে আমাকে এইখানে রেস্ট্রিকশন দিতে হবে, একটা বাধা দিতে হবে, ঠিক আছে, এটা আমি বলছি। এখন যে কথাগুলো আন্দোলনকারীদের মধ্য থেকে এসেছে আমার ভালো লেগেছে, তার মধ্যে 2টি কথা আমি বলি, আসলেই সত্য। একটা কথা হলো, এই যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির কারণে বা বিভিন্ন বিষয়গুলোর কারণে যে সেশন জটগুলো হয়, সেটা দায়ভার আন্দোলনকারীরা কেন নিবে? যে তাদের ওই যে বিশ্ববিদ্যালয় বন্ধ, এত মাস বন্ধ, এর পরীক্ষা, এটা কিছুক্ষণ আগে বললো 2016 সালে পরীক্ষা হয়, 18 সালে রেজাল্ট দেয়, এই জটগুলোর দায়ভার কেন শিক্ষার্থীরা নিবে? আসলে দায়টা তাহলে কার? আপনি তো একজন শিক্ষার্থী, দায়টা আসলে কার? দায়টা আমি বলবো অনেকগুলো এখানে ফ্যাক্টর আছে। রাজনৈতিক একটা এখানে কারণ থাকতে পারে, যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি আছে, বিগত সময়ে যে অরাজকতা ছাত্র রাজনীতি দেখেছিলাম আর কি, অব্যবস্থাপনা, সেটা একটা ইয়া হতে পারে। সেই বিষয় নিয়ে অন্য একদিন আলোচনা হোক। আমার আরেকটি কথা ভালো লেগেছে, যে যখন সেশন জট সমস্যা যারা পার করছে, মানে যারা পার করে, অনেকে বলছে এই সমস্যাটুকু যদি সমাধান করা হয়, যারা একেবারে নতুন ফ্রি, এখানে কোনো সেশন জট নেই, এরকম শিক্ষার্থী যারা বের হবে, তাদের সাথে যারা এই পরিবেশ দিয়ে বেরিয়ে গেছে, তাদের কি তারা এক না? সেক্ষেত্রে এই যে যারা সেশন জটকে মানে এই যে এর মধ্য দিয়ে অতিক্রম করে তাদের শিক্ষা জীবনটা শেষ করছে তারা, এবং যারা এখন যদি আমি সেশন জট মুক্ত পরিবেশ তৈরি করি, তারা কখনো এক হতে পারে না। এই দুটি কথা কিন্তু আমার ভালো লেগেছে। এখন সবচেয়ে বেশি জরুরি 35 সংস্কার, সেটা তো জরুরি। আরেকটা বেশি জরুরি
এই যে প্রবলেমটা আমরা বলছি সেশন জট, এটা দ্রুত সমাধান চাই। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কলেজ বিশ্ববিদ্যালয় খোঁজ নিলে দেখবেন এই অবস্থা, একেবারে দুরবস্থা, তাদের অনার্স লাইফ শেষ করতে 27-28 বছর হয়ে যায়। এই কারণে তাদের যে যুবকরা, তরুণরা মানে এই জায়গায় ফুলে উঠেছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থী বান্ধব সরকার, কারণ এই সরকারকে ওই চেয়ারে বসানোর জন্যই শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো পদক্ষেপ নিবে না, আমার বিশ্বাস, আমার সমন্বয়ক প্যানেলের বিশ্বাস, যে শিক্ষার্থীরা বিরুদ্ধে যায় এরকম কোনো স্টেপ নিবে না ইনশাআল্লাহ। সেরকম কোনো কিছু সরকার করবে না, সেটি প্রত্যাশা করছেন। মোহাম্মদ ইমন, অসংখ্য ধন্যবাদ। ডক্টর কাজল রশিদ শাহীন ভাই, আসতে চাই এরকম প্রশ্ন যে আসলে দুটি সমস্যার এটি ধরনগত দিক থেকে যেরকম ভিন্নতা রয়েছে এবং সেটি সমন্বিতভাবে প্রত্যেকটা বিষয় অনুযায়ী সমন্বিতভাবে সেটি সমাধান করতে হবে। সেক্ষেত্রে আপনার এই যে কাঠামোগত বা সাংগঠনিক যে ধরনটা হওয়া উচিত এটি সমাধানের প্রশ্নে, সেটি কেমন হওয়া উচিত? যদি 7 কলেজের এই সমস্যাটি যদি সমাধানের জায়গা থেকে যদি ভাবেন, 35-এর বিষয়টি সমাধানের জন্য যদি ভাবেন। আমি যদি প্রথমে 7 কলেজের কথা বলি, ধরেন 7 কলেজের শিক্ষার্থীরা যে এটা বলছে যে এটা সমন্বিত বিশ্ববিদ্যালয়, এই দাবিটাও কিন্তু যৌক্তিক। এবং আপনারা জানেন নিশ্চয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলে না, কেউ কেউ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইন করে পাশ করানো আছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কমপক্ষে 2টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে অবহিত করতে হবে, অনুমতি না, মানে তাদেরকে দেয়া আছে যে তারা, এখন আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, একজন শিক্ষকের কাজ কি? শিক্ষকতার গবেষণা, এবং বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রথম কাজ গবেষণা, ফলে তারকে ওইভাবে সময় দেওয়া হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তারা আইন করে আরও 2টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন, সেটা কিন্তু ওকে করে রাখছেন। যে কেউ গেলে এখানে কিন্তু আর বাধা দেওয়ার সুযোগ নেই, জাস্ট আপনি ইনফর্ম করবেন যে আমি 2টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। তার মানে তারা অনেক সময় পান, কারণ 2টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেন তারা। ফলে তাদেরকে 7 কলেজের শিক্ষকতার জায়গায় তাদের সমস্যাটা কোথায়? মানে এনারা কি শিক্ষার্থী বান্ধব না? যদি 7 কলেজের কোনো কলেজে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেন না তা কিন্তু নয়, কোথাও তো ক্লাস নাই। আমি বলি শোনেন, ওইটা যদি আপনার 2-1টা উদাহরণ হয় তাহলে কিন্তু সেটা ঠিক না। এই যে মানে 7 কলেজ, এই 7টা কলেজের কিন্তু ঐতিহ্য আছে, এবং এই 7টা কলেজের মানে 2-1টা বাদে বেশিরভাগ কলেজে কিন্তু আমার নানাভাবে যাওয়ার সুযোগ হয়েছে, অতিথি হিসাবে বলেন, সেমিনারে বলেন। এবং আমাদের এই যে বড় বিশ্ববিদ্যালয়গুলোর বা বিশ্ববিদ্যালয়গুলোর মানসিকতা কি, উনি যে কথাটা বললেন যে আব্দুর রহমান, হ্যাঁ, কলেজের শিক্ষার্থী মানেই মেরিটলেস, বুঝছেন? মানে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা পরীক্ষার ভিতর দিয়ে আপনি চান্স পেলেন, আমি চান্স পেলাম না, বা আপনি হয়তো ওই ইন্টারমিডিয়েট বা 7 কলেজে যারা ভর্তি হচ্ছেন তিনি তো মেধার মাধ্যমে ভর্তি হচ্ছেন, কিন্তু এইখানে তার ভাবনায় অসুবিধা আছে, এবং এখানে এই সংস্কৃতিটা চালু আছে, এবং এই সংস্কৃতিটা প্রবলভাবে চালু আছে, এবং এই সংস্কৃতির মধ্যে জটিলতা আছে, বুঝছেন? এই যে আমাদের এখানে যারা ধরেন প্রিলিমিনারি থেকে পাশ করে আসে তাদেরকে কিন্তু ক্রিটিসাইজ করে পিলি বলা হয়, এবং তাদের কিন্তু নাম না, মানে একেবারে কোড আনকোড বলছি, যেহেতু আমি শিক্ষক বলতে পারি না, কোড আনকোড পিলু বলে বা পলু বলে। হ্যাঁ, আমি সেটাই বলছি। তার মানে আমরা আমাদের এই সংস্কৃতির জায়গাটা তো চেঞ্জ করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো আসলে শিক্ষার্থীর জন্য পাগল থাকবে, তাই না? ধরেন কথার কথা, আমি 5000 শিক্ষকের হচ্ছে এই শিক্ষার্থীর শিক্ষক, কোনো কারণে যদি আমি সুযোগ পাই যে আমি 10,000 শিক্ষকের মানে শিক্ষার্থীর শিক্ষক, তাহলে আমি ওইটা লুফে নেব না? তাহলে এই জায়গাটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যাদের প্রতি আমাদের এত শ্রদ্ধা, যারা দেশের নানা ক্রাইসিসে এরকম ভূমিকা পালন করতে পারে, তাহলে শিক্ষার্থীদের এই ক্রাইসিসের ক্ষেত্রে তারা কেন স্বপ্রণোদিতভাবে কোনো মানে সেই একাডেমিক ভূমিকা প্রসারিত কেন হবে না, প্রসারিত করলো না? এবং দেখেন এই যে এই সময় কিন্তু একটা চিত্র বেরিয়ে এসেছে যে শিক্ষা উপদেষ্টা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে 300 জনের অধিক শিক্ষক, 500 না 300 জনের অধিক শিক্ষক ভিসি হওয়ার জন্য আবদার করে রাখছে, 360 জন সম্ভবত। এবং উনি দুঃখ করে বলছেন যে সব শিক্ষক ভিসি হতে চায়, কেউ শিক্ষক হতে চায় না। এটা কিন্তু আমাদের জন্য খুব বেদনার। যে শিক্ষককে আমি আন্দোলনে দেখছি, যে শিক্ষকের কথায় আমি মুগ্ধ হচ্ছি, যে শিক্ষকের লেখাপড়ায় আমি মুগ্ধ হচ্ছি, সেই শিক্ষকের ভিতরে যখন আমি দেখি যে ক্ষমতার প্রতিও এক ধরনের মোহ রয়েছে, এবং সেই ক্ষমতার মোহটা তার শিক্ষার্থী বান্ধব নয়। মানে আমি শিক্ষক, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পর আমি অন্য কাজের ক্ষেত্রে ইন্টারেস্টেড হচ্ছি,
আমার কিন্তু শিক্ষার্থীর জন্য কোনো আমার নিবেদন নেই, আমার গবেষণার জন্য কোনো কিভাবে ফিরিয়ে আনা যায় এবং সেই সংস্কৃতি চেঞ্জ করতে হবে সাত কলেজের ক্ষেত্রে, এবং একই সাথে ভাবনার সংস্কৃতির জায়গাটাও এবং আমরা যদি ধরেন দেশ পরিবর্তন করতে চাই, রাষ্ট্র পরিবর্তন করতে চাই, তাহলে তো সাত কলেজের শিক্ষকদের সেই ভূমিকার জায়গাটা পরিবর্তন। আর যদি 35-এর ক্ষেত্রেও আপনি বলেন, তাহলে কিন্তু ধরেন ওইটাও কিন্তু মূল সমস্যা হচ্ছে যে 35-এর এটা তো ধরেন বাস্তবায়ন হবে আমলাতন্ত্রের ভিতর দিয়ে। হ্যাঁ, এবং এখানেও কিন্তু আমাদের ছাত্র জনতার হচ্ছে সরকার থাকলেও আমলাতন্ত্রও কিন্তু এখানে এক ধরনের রোল প্লে করছে। ফলে 35-এর এই সমস্যাটা কিন্তু তার মানে সেখানে একটা সমন্বয়ের বিষয় রয়েছে। সমন্বয়ের বিষয় রয়েছে। ডক্টর কাদরুল রশিদ সাহেব, অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুর রহমান, কি ছিল প্রশ্ন? বাস্তবতা হচ্ছে মানুষের অধিকার বঞ্চিত হতে হতে তো মানুষ একসময় বিপ্লবী হয়ে যায়। তো সত্যিকার অর্থে যদি বলি, শিক্ষার্থীরা কিন্তু এখন এক প্রকারের বিপ্লবী সাত কলেজ ইস্যুতে। তো আমরা আসলে অসুস্থ রাষ্ট্র কিন্তু এখন। তো এই সময় অসুস্থ রাষ্ট্রকে নতুন করে ব্যথা দেওয়ার পরিকল্পনাটি শিক্ষার্থীদের ছিল না, এবং আমাদেরও নেই, সত্যিকার অর্থেই নেই। আমরা সেভাবে করেই আমরা বলেছি আগে, স্মারকলিপি পর্যন্ত জমা দিয়েছি, সভা সেমিনার করছি। আজকেও কিন্তু কবি নজরুল সরকারি কলেজে সাত কলেজের একটি সেমিনার হয়েছে। এভাবে করে জনমত আদায়ের যে ব্যাপারটি, রাষ্ট্রকে দেখানো যে আসলে আমরা কিন্তু থেমে নেই, চলছে। এরপরেও যখন হচ্ছে এই যে স্নায়ুযুদ্ধ, উচ্চশিক্ষা, এই যে সামন্তবাদী কাউকে বানিয়ে দেয়া, কাউকে প্রজা বানিয়ে দেয়া, কে বড় কে ছোট, কে বড় কে ছোট, অ্যাফিলিয়েশন শব্দ দিয়ে, এবং সেটা আবার ভিন্ন ফ্রন্টে সার্টিফিকেটের মধ্যে লেখা, মানে এই যে একটি ভয়াবহ পরিস্থিতি, মানে এইখান থেকে যে কোনো মূলত আমাদের বের হতেই হবে। তো ওই যে মানে অসুস্থ রাষ্ট্রকে কষ্ট দেওয়ার ইচ্ছে আমাদের নেই সত্য, কিন্তু আমাদের নিজেদেরকে তো বাঁচতে হবে। দেয়ালে তো আসলে পিঠ থেকে গেছে। যদি কোনো প্রকার স্পেসিফিক সিদ্ধান্ত এই অল্প কয়েকদিনের মধ্যে নেওয়া না হয়, তাহলে সত্যিকার অর্থে শিক্ষার্থীরা রাস্তায় নামবে। এবং সর্বশেষ আমি আজকে একদম খোলাসা করে যাই এখানে, যদি এক্ষেত্রে আমাকেও কোনো মানে ঝুঁকি নিতে হয়, এমনকি আমার জীবন পর্যন্ত মানে বলবো কিনা আমি বুঝতেছি না, যদি চলেও যায়, সেই জীবনের ঝুঁকিতে যেতে হবে কেন? নিশ্চয়ই দাবি দেওয়ার প্রসঙ্গ যৌক্তিকভাবে আপনারা তুলে ধরবেন, যৌক্তিকভাবে বিচার হবে। একদম সুন্দর করে তুলে ধরছে। এর চেয়ে যৌক্তিকভাবে আলটিমেটলি আসলে হয় কিনা আমরা জানি না। শিক্ষার্থীদেরকে এত জীবন দিতে হবে কেন? নিশ্চয়ই একেবারে শেষ লাইনটি শুনবো। শেষ লাইন কি বলবেন? মানে আমরা আসলে চাচ্ছি না এরকম ওই পরিস্থিতি যেতে। রাষ্ট্র, আমরা চাই যে রাষ্ট্র আমাদের কথাগুলো শুনুক, আমাদের ব্যথাগুলো শুনুক, এবং সমাধানের পথটি অর্থাৎ একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিক, যাতে করে এখান থেকে শিক্ষার্থীরা একটি মান নিয়ে, আত্মসম্মান নিয়ে উঁচুতে যেতে পারে, এবং তাদের যে সুপ্ত প্রতিভা আছে সেটা আমরা প্রত্যাশা করি। আব্দুর রহমান, ব্যথাগুলো ফুল হয়ে ফুটুক, সেই প্রত্যাশা রাখছি। যে মোহাম্মদ ইমন আসতে চাই যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সকল শিক্ষার্থীরা বিগত সরকারের বৈষম্যের বিরুদ্ধে কিংবা এই বয়স এবং বৈষম্যের যে প্রেক্ষাপটগুলো নিয়ে আন্দোলন করেছে, আন্দোলনের এই পরবর্তী সময় এসে যখন সবাই ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করবে, তখন আমরা যে ভিন্নতা দেখছি, তাহলে এই ভিন্নতার পিছনে মূল কারণ কি রাজনৈতিক আদর্শ? কোন ধরনের ভিন্নতা? এই যে 35-এর প্রসঙ্গে আমরা ভিন্ন দেখছি, এখানে কোনো রাজনৈতিক মতাদর্শ ইন্টারফেয়ার করছে না। আচ্ছা, কারণ আন্দোলনকারীদের থেকে আমি পেয়েছি তারা অলরেডি রাজনৈতিক দলের থেকে মত নিয়েছে, সাইন নিয়েছে। গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, তাদের থেকে মত নিয়েছে। সুতরাং রাজনৈতিকভাবে এখানে এই আন্দোলনের সাথে বা বিরোধিতা করছে না, এটা সত্য। সকল ছাত্ররাই তো আছে। তবে এই দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো মাথায় রাখবে, একটি হলো বেকারত্বের বিষয়গুলো মাথায় রাখবে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে একাডেমিকভাবে মাথায় রাখবে, এবং পুরো দেশের সাথে জটিল হবে না। জটিলগুলো করা হয়েছে মূলত আগে সরকারগুলো বিভিন্ন লাভ লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে জটিল করেছে। আমাদের ডক্টর ইউনূসের 84 বছর বয়স, অনেক মেধাবী উনি, ওনার কাছে আমি মনে করি কোনো জটিল বিষয় না। উনি জটিল বিষয়কে সহজভাবে শিক্ষার্থী বান্ধব, পুরো দেশের মানুষের জন্য ভালো হয়, শিক্ষার্থীদের উপকারে আসে, এরকম একটি সিদ্ধান্ত উনি নেবেন বলে আমি মনে করি। একেবারে শেষ লাইন হিসেবে কিছু যুক্ত করবেন মোহাম্মদ ইমন? শেষ লাইন কিছু হিসাবে যুক্ত করবেন? শেষ লাইন হিসেবে শেষ লাইন হলো, দেশকে সুন্দরভাবে আগামীতে পরিচালনার জন্য, দেশের অবকাঠামোগত যে ধ্বংস সেগুলোকে উন্নীত করার জন্য সকলের মধ্যে ঐক্য থাকা দরকার। অসংখ্য ধন্যবাদ। শরীফুল ইসলাম শুভ, আমি শেষের দিকে যাচ্ছি। ইতিমধ্যে যে কথাটা বলছেন চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির ব্যাপারে, আমরা তো রাজপথে দীর্ঘদিন আছি, তারই ধারাবাহিকতায় আমাদের এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উপলব্ধি করে দেশের যে জনপ্রিয় রাজনৈতিক দল যেমন বিএনপি, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি এতে এখানে জোর সুপারিশ করেছেন। তারপরে যে ওনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, তিনিও কিন্তু সুপারিশ করেছেন, এবং কি জামাতের আমির তিনিও সুস্পষ্টভাবে কিন্তু সুপারিশ করে। তার মানে কি রাজনীতিক ঐক্যতার জায়গাটা কিন্তু স্পষ্ট এখানে,
দেখেন কিন্তু কোনোভাবেই চাকরিতে প্রবেশের বয়স এটি একটু ছোট্ট করে একেবারে সরল বিশ্বাসের জায়গা থেকে প্রশ্নটি রাখছি যে আগামীকালকে কি হতে যাচ্ছে কোনো টের পাচ্ছেন কিনা বা কিছু বুঝতে পারছেন কিনা? ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের যে 7 কার্য দিবসের যে দায়িত্ব নিয়েছিলেন সংস্কার কমিটি, তারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে সুপারিশ সহ তথ্য উপাত্ত কেন 35 করা দরকার, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো বিভিন্ন সেক্টর থেকে সংগ্রহ করেছেন, ছাত্র প্রতিনিধি বিশেষ করে আমাদের সাথে বসেছেন, তারা তথ্য উপাত্তগুলো নিয়েছেন। তারপর এই সমস্ত বিষয় স্ক্রুটিনি করে তারা কালকে ইনশাআল্লাহ আগামীকাল রাষ্ট্রের কাছে জিনিসটা জমা দেবেন। আপনাদের পরবর্তী কর্মসূচি কালকের বাস্তবতা ও অবস্থা দেখে এরপর ঠিক করবেন। আমরা ইতিমধ্যে 10 তারিখ পর্যন্ত সরকারকে একটা আলটিমেটাম দিয়ে রাখছি, এবং না হলে যদি না হয় তাহলে আমরা হয়তো বা পরিস্থিতি বুঝে আমাদেরকে রাজপথে আবারও নামতে হবে। অন্যথা আরেকটু বলবো আমি এখানে, আমরা কিন্তু চাকরি বাজার একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে। আমার বাড়িটি ঢাকা কলেজে পড়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার হয়তো পক্ষে সম্ভব সুন্দর পরিবেশের থেকে 24 বছর পরে অনার্স শেষ করা, কিন্তু এই বাড়িটির পক্ষে সম্ভব নয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই চাকরিতে যাওয়ার প্রবেশের ক্ষমতা কিন্তু রাষ্ট্র কিন্তু তার 19 ধারাতে আর্টিকেলে বলে দিয়েছে চাকরিতে প্রবেশের বয়স, কিন্তু সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। আরেকটা বিষয় একটা মিনিট বলি, পেনশনের কথাটা বলি। দেখেন বাংলাদেশে কিন্তু এই চাকরিতে মানে প্রবেশের পরে একটা মানুষকে জোর করে গলত গরম করে 25 বছর আগে পেনশন পাবে না যদি সে মানা না যায় বা অপঙ্গু না হয়। এই যে পেনশন যে সিস্টেমটা 25 বছর করে রাখছে, এর আগে কি করে মানুষের অনিচ্ছা থাকা সত্ত্বেও জোর করে গলত করবে সরকারে যে চাকরি করাবি, কিন্তু যদি এখানে 20 বছর হয় 15 বছর হয় আমার স্বাধীন, আমি এখান থেকে ভালো না লাগে সে ছেড়ে দিবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কাজল রশিদ খান। শেষ মন্তব্য শুনবো। শেষ মন্তব্য হলো যে আমরা যেন সকল সমস্যাকে এমনভাবে আমলে নিই যে সেই সমস্যাটাকে আমরা আমাদের নিজেদের সমস্যা মনে করি, এবং নিজেদের সমস্যা মনে করলেই আমরা যে ধরেন এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বা আমরা এই মুহূর্তে এসে আমাদের যে মানে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছে যে সবাইকে নিয়ে আমরা চলতে চাই, এবং আমাদের এখানে কেউ অপর না, আমরা সবাই মিলে এক, এবং সেই একই বাংলাদেশে যদি হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের যেন বারবার রক্ত দিতে না হয়, আমাদের শিক্ষার্থীদের যেন বারবার রাস্তায় দাঁড়াতে না হয়, আমাদের শিক্ষার্থীদের যেন বারবার শাহবাগে দাঁড়াতে না হয়, আমাদের শিক্ষার্থীরা আরও শিক্ষামুখী হয়ে উঠুক, এবং তাদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা দেশ ও রাষ্ট্রের বিনির্মাণের কাজে লাগা, এবং কর্তৃপক্ষের উচিত সেই পরিবেশটা নিশ্চিত করা। অসংখ্য ধন্যবাদ। জি, একেবারে দুই এক লাইনে শেষ করতে হবে ভাই, আমরা শেষ দিই। আমরা বর্তমান সরকারের বিপক্ষে নয়, আমরা চাকরিতে প্রবেশের বয়সীমাটি যেহেতু সরকার হাতে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন করে দেন, আমরা পরের টেবিলে ফিরে যাই। এই রাষ্ট্র যে চিন্তা চেতনা করে যে পরিকল্পনাগুলো নিয়েছে সেই পরিকল্পনার জন্য এই তরুণ সমাজ যদি অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে আমরা রাষ্ট্রের কাছে করজোড়ে বিনতি করছি আমাদের বিষয়টি সমাধান করে দিই, আমাদের এই তরুণ সমাজটাকে সামনে নিয়ে কিভাবে একটা সুন্দর বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম শুভ, ডক্টর কাজল রশিদ শাহিন, মোহাম্মদ ইমন এবং মোহাম্মদ আব্দুর রহমান, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।